KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। দেখুন, দেবীপক্ষ শুরু হতে এত সব উৎসব শুরু হয় যে হতে হতে হঠাৎ মনে হয় যে উৎসবের দিনগুলো ফুরিয়ে গেল, আর একটাই উৎসব বাকি রয়েছে, জগদ্ধাত্রী পুজো। কিন্তু তার আগে শনিবার অতর্কিত একটা উৎসব হয়ে গেল, উৎসবের নাম রোকো। এদিন সকাল থেকে, শনিবার সকাল থেকে আমরা যেটা দেখছিলাম, এক এক সময় ভাবছিলাম যেটা কি স্বপ্ন দেখছি, কোনো নভেল পড়ছি, নাকি একটা চোখের সামনে টেলিভিশনে ঘটতে দেখছি। আমি 1992 থেকে অস্ট্রেলিয়ায় 2019 পর্যন্ত ভারতের প্রচুর ভারতীয় কীর্তি দেখেছি, কিন্তু আজকে প্রথম খুব খারাপ লাগছিল ওখানে না থাকতে পেরে। কারণ অন্য দিনগুলো কি হয় জানেন, ক্রিকেট ম্যাচ হয়, দুর্ধর্ষ ম্যাচ হয়, কিন্তু কোনো কোনো দিন এমন হয় যেদিন ক্রিকেট, সাহিত্য আর জীবন একাকার হয়ে যায়। এই ত্রিভুজের সামনে থাকাটা হচ্ছে ওই বলে না, স্টাফ ফর দ্য গ্র্যান্ড চিলড্রেন। আপনি নাতি নাতনিকে শোনাতে পারবেন। আজকে সিডনি মাঠে যে 40,000-এর ওপর মানুষ হাজির ছিলেন, তারা প্রত্যেকে ভবিষ্যতে নাতি নাতনিকে গল্প শোনানোর রসদ পেয়ে গেলেন। ভুলেই গিয়েছিলাম বলতে, স্পন্সরের নাম শুরুতে যেটা বলতে হয়, জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে বরাবরের মতো নির্ভরযোগ্য কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। নির্ভরযোগ্য মানে ধরবেন ঠিক যা বলছি তার উল্টো। বলার ভাষা নেই, দুর্দান্ত একটা ম্যাচ এবং উৎসবের পর আরো একটা উৎসব যেন, মানে শারদ উৎসব শেষ হয়েছে, এটা যেন রোকো উৎসব। আর এটাই বলার, যেটা গৌতম দা অলরেডি বললেন, খুব দুর্দান্তভাবে বললেন যে ক্রিকেট, জীবন, সাহিত্য কোথাও যেন একাকার হয়ে গিয়েছে আজকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এবং 24 ঘন্টা আগেও, ম্যাচের 24 ঘন্টা আগেও লেখালেখি হচ্ছিল, বলাবলি হচ্ছিল, রোহিত বা বিরাটের মধ্যে হয়তো কাউকে বসতে হতে পারে, নতুন কোনো ক্রিকেটার বা যশস্বী জয়সওয়াল হয়তো সুযোগ পেতে পারেন। অথচ কি দুর্দান্ত পোয়েটিক জাস্টিস যে আজকে রোহিত, বিরাট দুজনেই খেললেন, শুধু খেললেন না, হয়তো একটা নীরবে স্টেটমেন্ট দিলেন। রোহিত শর্মা 50তম শতরানটি করলেন সিডনিতে আগেও ভালো ভালো ইনিংস তার রয়েছে। বিরাট কোহলি 1 রান নেওয়ার পর যে জেস্টারটা, যেন হাফ ছেড়ে বাঁচলেন, মানে 14,000 রান পেরিয়ে গেছেন তিনি আজকে 1 রান নেওয়ার পর যে জেস্টারটা দিলেন সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ। এবং তারপর 74 রান অপরাজিত। আর এটা সিডনিতে সম্ভবত তাদের শেষ অ্যাপিয়ারেন্স, এবং সত্যি সব কিছুকে ছাপিয়ে গিয়ে একটা কথাই বলবো যে চ্যাম্পিয়নদের নিয়ে বোধহয় ভবিষ্যৎবাণী করা উচিত না। কারণ রোহিত শর্মা ম্যান অফ দ্য সিরিজ। দীনেশ লাড স্যার এই ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে মুম্বাইতে আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন, এবং তিনি বলছিলেন যে রোহিত শর্মা বলেছেন যে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবেন তিনি। আর এই পারফরমেন্সের পর চাপটা কিন্তু বেড়ে গেল যারা তাকে সরাতে চান। এত মর্মস্পর্শী লাগছিল যে আজকের ম্যাচ শেষ হওয়ার পরে সিডনির মাঠে, মনে রাখবেন, সিডনি মাঠে প্ল্যাকার্ড, রোকো প্লিজ ডু নট গো। আনবিলিভেবল। আপনি সিলেক্টর হতে পারেন, বোর্ড কর্তা হতে পারেন, প্রভাবশালী গৌতম গম্ভীর হতে পারেন, জনতার ভাষা কি করে অগ্রাহ্য করবেন? জনতা তুলে ধরেছে পোস্টার। দিনের শেষে জনতাই তো শেষ কথা। আজকে যখন রবি শাস্ত্রী খেলার পর রবি শাস্ত্রীর অ্যাডাম গিলক্রিস্ট ইন্টারভিউ করছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে, এত চিৎকার হচ্ছিল যে ওপরের দিকে তাকিয়ে দেখছিলেন। গিলক্রিস্ট বলছিলেন যে আমি এরম সমর্থন ভারতীয়রা সিডনির বুকে ভাবাই যায় না। কোনো বিদেশি ক্রিকেটার এই ধরনের অভ্যর্থনা, এই ধরনের সম্ভাষণ পান না। কিন্তু এই জন্যেই এরা, ভারতীয় ক্রিকেটের একজন আমার মনে হয় সম্রাট অশোক, আরও একজন সম্রাট বিক্রমাদিত্য, এদের রাজসভা, এদের যে টাইম লাইন, এটা দুম করে আমি শেষ করে দেবো হয়। ইনফ্যাক্ট আমি সেদিনই প্রোগ্রামে বলছিলাম, আপনারা যারা স্টেডিয়াম বুলেটিন দেখেন তাদের মনে থাকার কথা, আমরা কনসিস্টেন্টলি বলেছি যে একটা ক্রিয়েটিভ ট্যালেন্ট, তার ক্ষেত্রে HR চলে না। জয় গোস্বামী এখন কবিতা লেখেন না। আমি যদি কালকে বলি যে কবিতা লিখছেন না, 8 মাস বাদে উনি ঠিক করবেন লিখবেন, অন্য কবিদের প্রমোট করো। যে লোকটা 8 মাস লেখেনি সে কি করে কবিতা লিখবে? ক্রিয়েটিভ ট্যালেন্ট আর ডিগ্রি এক জিনিস নয়। আমি সেদিনই একজন অ্যাকাউন্টেন্টকে বলছিলাম যে দেখুন, আপনাদের প্রফেশনে একজন অ্যাকাউন্টেন্টকে আর একজন অ্যাকাউন্টেন্ট দিয়ে রিপ্লেস করা যায়, একজন ইঞ্জিনিয়ারকে একজন ইঞ্জিনিয়ার দিয়ে রিপ্লেস করা যায়, একজন প্রফেসরকে একজন প্রফেসর দিয়ে রিপ্লেস করা যায়। একটা টপ ক্রিয়েটিভ ট্যালেন্টকে যে কোনো একটা ট্যালেন্ট দিয়ে রিপ্লেস করা যায় না। বিকজ এই ক্রিয়েটিভ ট্যালেন্টগুলো HR-এর নিয়ম মেনে চলে না। এরা HR-এর নিয়মের লাকিলি অনেক ঊর্ধ্বে, এবং সেটাই কিন্তু আজকে
বিরাট কোহলি রোহিত শর্মা দেখালেন। যখন প্রথম রোহিত শর্মা ব্যাট করতে এসছেন তখন আমি ভাবছিলাম যে যেহেতু মিচেল স্টার্ক বল করছেন, তার আগে হ্যাজেলউড বল করছেন, স্ট্রাইকটা প্রথম কি শুভমন গিল নেবেন? এইসব ক্ষেত্রে অনেক হয়। আমরা জানি যে সেঞ্চুরিয়ানে 2003-এ নামবার সময় বীরেন্দ্র সেহবাগ সচিনকে বলেছিলেন যে আমি কখনো খেলিনি আকরমকে, তুমি কি ফেস করবে? সচিন যিনি গোটা টুর্নামেন্টে একটা বলও প্রথম ফেস করেননি, তিনি চলে যান ফেস করতে, বাকিটা ইতিহাস। কিন্তু আজকে আমার মনে হচ্ছিল শুভমন গিল গিয়ে বলবেন যে ক্যাপ্টেন আমি ফেস করছি, আমি তো কারেন্ট ক্রিকেটার, আমি তো রেগুলার খেলি, আমি ফেস করছি। আমরা দেখলাম রোহিত শর্মাই ফেস করলেন। শুরু থেকে শেষ অবধি পুরো এমন কন্ট্রোল নিয়ে খেললেন যে মনে হলো তিনিই শুভমন গিল, আর শুভমন গিল হচ্ছেন বুড়ো রোহিত শর্মা। দেখে মনেই হচ্ছিল না যে যাকে বাদ দেওয়ার জন্য এত দাবি, শুভমন গিল 3টে ইনিংসে কত করেছেন? 9, 10 এবং 24। তাহলে নবীনদের ডানা মেলে ওরা কোথায়? এই যে সবাই বলছিলেন যে নবীনদের জায়গা করে দিতে হবে, এই লোকগুলো যদি এখনো জায়গা করতে পারে কেন বাদ যেতে হবে? আমি তাও বিরাট কোহলির ক্ষেত্রে তাও আমি বলছি ইদানিংকালে ফর্ম তার সঙ্গে নেই, কিন্তু রোহিত শর্মা প্রথমত ওজন কমিয়েছেন, অনেক দ্রুত বলের কাছে আসছেন শাফল করে, যে ড্রাইভগুলো মাঝখানে দূর থেকে মারতেন সেটাও বলের কাছে যাচ্ছেন। আমার তো মনে হয় রোহিত শর্মার এই কামব্যাকটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের গ্রেগ চ্যাপেল আমলে কামব্যাকের সঙ্গে তুলনীয়। একই পাশে বন্ধনীতে বসার মতো যুক্ত, যে পিছনে গৌতম গম্ভীর ড্রেসিং রুমে বসে আছেন, উল্টো দিকে অস্ট্রেলিয়ান অ্যাটাক অস্ট্রেলিয়ার বুকে, তাকে অগ্রাহ্য করে এক ইনিংসে 73 এবং আজকের এই বিস্ফোরক সেঞ্চুরি। দুর্ধর্ষ, এবং এটা একদম আমিও সহমত এটাতে। আর যেখানে গৌতম গম্ভীর মানে সেই দিল্লি টেস্ট ম্যাচের শেষ দিন, সেখানেও যখন রোহিত এবং বিরাটকে নিয়ে কোশ্চেন করা হয়, তিনি একদম উপেক্ষা ছলেই কিন্তু উত্তরটা দিয়েছিলেন যে এখনো তো অনেক দিন সময় আছে, এত ভাবার এখন সময় নেই। মানে বোঝাই যাচ্ছে যে কি চান তিনি। আজকে খেলার পর আমি জানি তুমি লক্ষ্য করেছো কিনা, খেলার পর যখন প্লেয়াররা বেরিয়ে এসে, যখন বিরাট আর রোহিত বেরিয়ে আসছেন এবং ওই সবাইকে জড়িয়ে ধরেন, সেই সময় গৌতম গম্ভীরের বডি ল্যাঙ্গুয়েজটা উইথ বিরাট অ্যান্ড কোহলি আমি এক্সপেক্ট করেছিলাম যে গম্ভীর জড়িয়ে ধরে 30 সেকেন্ড এক্সট্রা থাকবেন, কিন্তু আমরা কিন্তু সেটা দেখতে পাইনি। ড্রেসিং রুমে জড়িয়ে ধরতেই পারেন, চুমুও খেতে পারেন, কিন্তু মাঠের মধ্যে যেটা দেখলাম সেটাকে যদি শৈত্য বলি তাহলে কি ভুল বলবো জানি না, চোখে ঠিক বুঝতে পারলাম না। এটুকু বুঝতে পারি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই জন্যেই সাহিত্য, এই জন্যেই জীবন, যে এরা দুজন পরস্পরের চিরপ্রতিদ্বন্দ্বী। বিশ্বাস করুন, এই খাদের পাশে দুজনে যাওয়ার আগে পর্যন্ত দুজনের মধ্যে তিক্ততম সম্পর্ক ছিল। রোহিত শর্মার মতো মানুষ ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন বিরাট কোহলিকে। সেই দুজন আমরা সিরিজ শুরুর আগে আমাদের এই প্রোগ্রামে আমরা দেখিয়েছিলাম যে যখন টিম বাসে সবার আগে বিরাট কোহলি বসে আছেন, রোহিত শর্মা এরকম আদাব জানাচ্ছেন, ওই বডি ল্যাঙ্গুয়েজটা থেকেই বোঝা যাচ্ছিল যে দুজনের মধ্যে কীরকম সম্পর্ক। আজকে মাঠেও সেটা 22 গজে বারবার দেখা গেল, এবং কমপ্লিট কমান্ড নিয়ে দুজনে খেলেন। বিরাট কোহলি তাও শুরুর দিকে প্রচণ্ড চাপে ছিলেন 2 শূন্য করার পরে, কিন্তু এই মেজাজে দুজন, এরপরে কি আপনারা বলবেন যে এই চারনিতে অনুষ্ঠিত হবে? এরপরে কি আপনারা বলবেন না না তরুণ রক্তকে দাও, এদের খেলানোর দরকার নেই? জনতা কি বলবে? জনতা আসবে টিকিট কেটে তরুণ রক্তকে দেখতে, এই দুটো লোককে বাদ দিয়ে? অবশ্যই। আর রোহিত বিরাট কিন্তু রেয়ার ট্যালেন্ট, মানে ফট করে যে আমরা রিপ্লেস করতে পারবো না এই দুই ক্রিকেটারকে, মানে অন্য ক্রিকেটার বসিয়ে দিলাম রোহিত বিরাটের জায়গায় এবং তারা রোহিত বিরাটের মতো রান করে যাবেন, এটা হয় না। একটা কথা বলে রাখি, অস্ট্রেলিয়াতেই এক ভারতীয় ফ্যান অজিত আগারকারের কাছে যান এবং তিনি বলছেন যে বিরাট কো ড্রপ মাত করনা বলে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে গিয়েছেন, এবং অজিত আগারকার হ্যান্ডশেক করেননি। এই অজিত আগারকার বলেছিলেন কয়েকদিন আগে যে তারা নন কমিটাল, রোহিত বিরাট 2027 বিশ্বকাপের জন্য নন কমিটাল। আজকে অজিত আগারকারের ভূমিকায় যদি আপনি থাকেন এবং আজকে যদি সম্ভাব্য 30 জনের দল বেছে নেওয়া নিতে বলা হয় 2027 বিশ্বকাপের জন্য, আপনার টিমে নিশ্চয়ই থাকবে। আমি একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমরা এত কথা বলছি বিরাটের থাকা উচিত কিনা, রোহিতের থাকা উচিত কিনা, আমরা তারা তো ওই প্রসেসটার মধ্যে আছেন। তারা নিজেরা জানেন যে নিজেরা একটা বিগ্রহ হয়ে গেছেন। তারা কি চাইবেন সে বিগ্রহে ভাঙচুর হোক? সবার আগে তারা চাইবেন সুনাম রেখে চলে যেতে, কেউ চাইবে না। বিরাট কোহলি, রোহিত শর্মারা কেউ চাইবেন না যে আমি রান পাচ্ছি না তাও আমি টেনে টেনে চলে যাব, কেউ চাইবে না। সেও চাইবে সরে যেতে। আমায় মোহাম্মদ আজহারউদ্দিন একবার বলেছিলেন, আমি কোনোদিন ভুলবো না, যে আপনারা খালি বলেন যে আপনাদের ইন্ডিয়া হেরে গেলে আপনাদের কষ্ট হচ্ছে, প্লেয়াররা ভালো করে খেলে না, আপনারা বোঝেনও না যে হেরে গেলে আমরা রাত্রিরে ভাতটাও মুখে তুলতে পারি না। আপনাদের সঙ্গে আমাদের ওটাই তফাৎ। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না। যদি রোকোর ফ্যান হন তাহলে প্রোগ্রামে থাকুন।
প্রত্যেকটা রান আজকে মনে হচ্ছিল যেন প্রত্যেকটা রান উৎসব। বিরাট কোহলি যখন নামলেন, ভিডিও ক্যামেরাগুলো লক্ষ্য করেছিলেন কিভাবে মাঠের সর্বত্র ভিডিও ক্যামেরা জ্বলে উঠল। এবং এটাই ক্রিকেটের মাহাত্ম্য বা কম্পিটিটিভ স্পোর্টসের মাহাত্ম্য, যে প্রতিদিন নতুন করে শুরু হয়। একজন বিজনেসম্যান যখন নতুন ব্যবসা শুরু করেন, তিনি অ্যাটলিস্ট জানেন যে তার পিছনে পুরনো ব্যবসার প্রোটেকশন আছে, পুরনো ব্যবসার টাকা আছে, তিনি জানেন কখন কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই লোকটি জানে না যে কি হতে যাচ্ছে। এই লোকটার কাছে প্রত্যেকটা রান আবার নতুন করে শুরু করতে হয়। যে বিরাট কোহলি বললেন যে প্রত্যেক 2 শূন্য করার পরে যিনি এত সব রেকর্ডের অধিকারী, ভারতবর্ষের তর্কহীনভাবে ভারতবর্ষের সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান, তাকে একটা রান করে মুষ্টিবদ্ধ হাত দেখাতে হলো। একটা রান এতটাই ডিফিকাল্ট, সেইখানে এক বলের খেলায় এই মাহাত্ম্য ভাবাই যায় না। অ্যাডাম জাম্পা, তাকে সিডনিতে 10 ওভার বোলিং করানো হলো। মনে রাখবেন আগের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ, তিনি একটা মাত্র উইকেট পেলেন। অ্যাডাম জাম্পা যে কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি। মিচেল স্টার্ককে একটা বিরাট কোহলি ড্রাইভ মেরেছিলেন, দেখেছিলেন, মনে হলো পেইন্টিং। আর রোহিত শর্মা মাঠের চারপাশে কখনো সুইপ মারছেন, পুলটা আটকেছে, ড্রাইভটা কি করে আটকাবে, অফ ড্রাইভটা দেখে মনেই হচ্ছে না যে তার বয়স হয়েছে। একটা জিনিস মানুষে বোঝে না যে এখনকার দিনে ডায়েটের জন্যে, ট্রেনিংয়ের জন্যে, যে বয়সের রিটায়ারমেন্টে যে পারফরমেন্সটা এজের, সেটা অনেকটা বিস্তৃত হয়ে গেছে। মানুষ যেমন বেশি বাড়ছে, তেমনি মানুষ বেশি বয়স অনুযায়ী পারফর্ম করছে। স্টিভও একবার বলেছিলেন, এখন হলে আমি যেসব ডায়েটের সুযোগ পেতাম, যেসব এক্সারসাইজের সুযোগ পেতাম, যেসব স্পোর্টস মেডিসিনের সুযোগ পেতাম, তাতে আমার রিটায়ারমেন্টটা হয়তো 40 বা 41-এ গিয়ে হতো। বিরাট বা রোহিতকে মাপার আগে, শেষ বিচার করার আগে এই তথ্যগুলো মনে রাখা উচিত। এবং ভেবে দেখুন যে কতটা নির্মম ক্রিকেটের বিচার, যে আজকে যদি এক বলা খেলে বিরাট একটা পুল মাঠ থেকে উঠে গিয়েছিল, যদি আউট হয়ে যেতেন, তাকে চিরবিদায় জানানো হতো। কেউ ভেবেও দেখতো না যে এই দুটো লোক ভারতীয় ক্রিকেটকে 7 মাস আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছে, আর তার কয়েক মাস আগে দিয়েছে টি20 ওয়ার্ল্ড কাপ। একজন ফাইনালে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে, একজন ম্যান অফ দ্য সিরিজ, ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, একজন ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। কি অদ্ভুত বিচার, অদ্ভুত বিচার। এবং এটাই হচ্ছে মজার ক্রিকেট, এক বলের খেলা। এবং খুব আজকে আবেগবিহ্বল লাগছিল এই এসসিজি, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, কখনো সচিন ক্রিকেট গ্রাউন্ডও আমরা বলি। এই মাঠে যার সঙ্গে সচিনের তুলনা হয় সবসময়, বিরাট কোহলি এসে এরকম একটা ইনিংস খেললেন। এবং সচিনেরই শহরের অপর একজন রোহিত শর্মা, রোহিত গুরুনাথ শর্মা, তিনিও একটা দুর্দান্ত নক খেলে বার্তা দিলেন। আর এটাই বলার যে সব কিছু তো হয়েছে, এবং গৌতম গম্ভীর, অজিত আগারকার সবাই বার্তা পেয়ে গেছেন। আর একটা বিষয়ে কিন্তু গৌতম গম্ভীরকে হ্যাটস অফ করতে হবে, সেটা হচ্ছে হর্ষিত রানা। এই দিনটাতে দেখুন কিরম ঘটে, যে ক্রিকেট দেবতাও বোধহয় চাইছিলেন যে এদের লাস্ট সিনটা সিডনির মতো অ্যাম্ফি থিয়েটারে এরম রাজস্বিক হোক। কারণ তিনি কি করলেন, আবার শুভমন গিল টসে হারলেন। শুভমন গিল যে টসে হারলেন, আমি তো ভাবলাম যে ভারতীয় ক্যাপ্টেন টানা 18 ওভার টসে হারলেন, সেটা বড় নয়, আবার ভারতকে প্রথম ব্যাট করতে হবে। এবং প্রথম যদি ব্যাট করতে হয়, সে কি হতেই পারেন এই দুজন। কিন্তু তিনি টস জিতে ফিল্ডিং করলেন, মাফ করবেন, তিনি টস জিতে ব্যাট করলেন, যেখানে ভারত চেস করলো, অর্থাৎ একটা সুবিধা হলো। হর্ষিত রানা, যাকে এত গালাগাল করা হচ্ছিল, গৌতম গম্ভীরের সেই ঘোড়া এই দিনে খাটলো, কম রানের টার্গেট করে দিল রোকোর জন্য। অর্থাৎ গৌতম গম্ভীরের নিজের অস্ত্রাগার থেকে এক শিষ্যই যেন রোহিত এবং বিরাটকে সফল হওয়ার আরও সুযোগ করে দিল। এবং মনে রাখবেন, অস্ট্রেলিয়া প্রথম যে দুটো ম্যাচ ভারত খেলেছে, পার্থ এবং অ্যাডিলেডে, সেখানে সফল হওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, স্পেশালি যারা 7 মাস বাদে এসেছে। আমরা শুধু রোহিত আর বিরাটের কথা বলছি, পাশে অন্যদের রানগুলো দেখুন, শ্রেয়স আইয়ারের রান দেখুন, KL রাহুলের রান দেখুন, শুভমন গিলের রান দেখুন, নীতিশ রেড্ডিকে দেখুন, এদের পারফরমেন্স দেখুন। এত সহজ নয়। হঠাৎ করে ভারত থেকে গিয়ে আমি পার্থের ওই উইকেটে এতটা করে উঁচুতে বল উঠছে, সেখানে গিয়ে সফল হওয়া এতটা সহজ ছিল না, কাজেই অসুবিধে হয়েই ছিল। কিন্তু এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ইন্টারনেটের যুগে এমন হয়েছে যে একটা বলে বিভ্রান্ত হওয়াটাই কর্কশতম চিৎকার ডেকে আনতে পারে। এবং ক্রিকেট দেবতার অসীম আশীর্বাদ যে এমন একটা চিত্রনাট্য তিনি তৈরি করে লিখেছেন সিডনি ক্রিকেট মাঠে, যেটাকে ক্রিকেটের আত্মিক শহর বলা হয়, স্পিরিচুয়াল ক্রিকেট গ্রাউন্ড, যেখানে বলা হয় ভিক্টর ট্রাম্পারের আত্মা নাকি খেলা দেখতে আসে ম্যাচের একদিন। আজকেও তো ভিক্টর ট্রাম্পারের আত্মা এসে এই দুজন ভারতীয়কে চোখ জুড়িয়ে দেখছিলেন। এবং অস্ট্রেলিয়ানরাও তখন বোধহয় ভাবছিলেন যে এরা শুধু ভারতীয় নন, এরা ক্রিকেট সিটিজেন, এবং এরা আমাদের মতোই কোথাও অস্ট্রেলিয়ান, কোথাও গিয়ে ভারতীয়, নইলে এইরম উন্মাদনায়, এইরম ভালোবাসা সিডনি মাঠ ভরিয়ে দিত না। তাই আগারকাররা নিজেদের HR প্ল্যান নিয়ে থাকতে পারেন। মানুষ তাদের কি প্ল্যান, তাদের কি রিয়াকশন আজকে দেখিয়ে দিয়েছে।
একদম। আর এরপর আর কোনো প্রশ্নই থাকতে পারে না। আর রোহিত, বিরাট মনে রাখতে হবে যে এরা কিন্তু রেয়ার ট্যালেন্ট, এবং হঠাৎ করে আমি তাদের জায়গায় একজনকে রিপ্লেস করতে পারি না। যতই এইচআর প্ল্যান দেখাক গৌতম গম্ভীর বা অজিত আগারকার, আজকে পুরো বার্তাটা দিলেন রোহিত শর্মা এবং ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন। আর যেটা বলার যে সব ঠিকঠাক থাকলে এরা দুজনেই কিন্তু 2027 ওয়ার্ল্ড কাপ খেলবেন। আমি জানি না 2027-এ কে খেলবেন, নিশ্চয়ই করে বলা সম্ভব। 2026 একটা লম্বা বছর, কিন্তু এদের আর আস্থা করে এখনই ছেড়ে ফেলা হবে না। যেটা প্ল্যান ছিল, এখানেই বিদায় দিয়ে দাও, একদম ট্রাঙ্কটা বন্ধ করে দাও, ট্রাঙ্কটা বন্ধ করে যার যার মতো বাড়ি পাঠিয়ে দাও। এক্ষুনি বিদায় হচ্ছে না বন্ধু, আপনাদের অপেক্ষা করতে হবে। এবং আনন্দের খবর হচ্ছে আমরা আনন্দের সঙ্গে অপেক্ষা করবো। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, বিরতির পর আরও খবর নিয়ে ফেরত আসবো আপনাদের সঙ্গে। বিরতির পর ফিরে তো এলাম আবার অনুষ্ঠানে। খুব দ্রুত বলি, ইস্টবেঙ্গল সুপার কাপে প্রথমে 0-1 পিছিয়ে থেকে ডেম্পোর বিরুদ্ধে 1-1 করে, তারপরে 2-1 করে, শেষ দিকে একেবারে শেষে এসে ডিফেন্সের ভুলে 2-2 করে। তাই অস্কার রুজোর টিমকে নিয়ে তাদের সমর্থকদের যে দুশ্চিন্তা, দুর্ভাবনা এবং আক্ষেপ, সেটা বলা যেতে পারে অব্যাহত রইল। কারণ ম্যাচটা এতটা কন্ট্রোল করো, সুপার কাপের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল জিততে পারলো না, উল্টে 2-2 ড্র করে ফেললো। ওদিকে ক্রিকেটের একটা খবরে আসি। ইন্দোরে গতকাল যেটা রাত্রিরে যেটা ঘটেছে সেটা ভাবাই যায় না। দুজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের, মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি করা হয়েছে, যারা এখানে খেলতে এসেছেন মেয়েদের বিশ্বকাপ। তারা অস্ট্রেলিয়ান টিম এসেছে সাউথ আফ্রিকার সঙ্গে তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলা। তার আগে দুজন মহিলা ক্রিকেটার তারা কফি খেতে গিয়েছিলেন একটা নিকটবর্তী ক্যাফেতে, কফি এবং স্ন্যাক্স খেতে। এই সময় এক বাইক আরোহী এসে তাদের বিব্রত করে এবং অ্যাকর্ডিং টু ক্রিকেট অস্ট্রেলিয়া দে ওয়্যার টাচড ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, এই শব্দটাই যথেষ্ট। এরপরে তারা কমপ্লেন করেন, অস্ট্রেলিয়ান সিকিউরিটি ম্যানেজার গিয়ে এফআইআর করেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। কারণ তার ওই সময় ভিডিও তুলে রেখেছিলেন কেউ, মোটর বাইকের নাম্বার দেখে তাকে গ্রেপ্তার করা হয়। অত্যন্ত লজ্জাজনক। কি সংকেতের ফলে পৌঁছলো যে ভারতে বিশ্বকাপ খেলতে এলে মেয়ে ক্রিকেটারদের মধ্যপ্রদেশে নিরাপত্তা থাকে না, ভারতবর্ষে নিরাপত্তা থাকে না। জয় শাহ আইসিসি চেয়ারম্যান, জানি না এর ফলে তিনি এই জবাব দিতে কতটা বিব্রত বোধ করবেন, কিন্তু আমরা ক্রিকেট নাগরিকরা অবশ্যই বিব্রত বোধ করছি। একেবারে শেষে বলি যে একটা সুখবর দিই মেসি ভক্তদের জন্য। সেটা হচ্ছে মেসি তিনি কলকাতাতেই প্রথম আসবেন। এর আগে শোনা গিয়েছিল কেরালায় আসবেন, এবং কেরালা সরকারের যিনি ক্রীড়ামন্ত্রী তিনি বলে দিয়েছিলেন যে মেসি পুরো আর্জেন্টিনা টিম নিয়ে এখানে খেলতে আসছেন। এদিন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন যে তাদের একটা বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে নভেম্বর মাসে কোথাও কেরালায় খেলতে আসার কথা নেই। তারা বলেছে তারা স্পেনে যাচ্ছে, স্পেন থেকে তারা চলে যাচ্ছে অন্য জায়গায়। 18ই নভেম্বর আবার তারা দেশে নিজেদের মতো ফিরছে। নভেম্বরে বাইরে যাবেন না, স্কালোনি বাইরে কোথাও যাবেন না। এবং কলকাতা যিনি মেসিকে নিয়ে আসছেন সেই শতদ্রু দত্তকে আমি যোগাযোগ করেছিলাম। শতদ্রু জানিয়েছেন মেসির ব্যাপারে লেটেস্ট রিপোর্ট কি, কেন কেরালায় এলেন না মেসি। গৌতম দা, আমি জাস্ট শুনলাম কেরালার ম্যাচটা অফিসিয়ালি ক্যান্সেল বাই আর্জেন্টিনা ফেডারেশন। দেখুন, আমি এটা জানতাম, কেন কি যতদূর আমার আর্জেন্টিনা সোর্সেসের সঙ্গে কথা হচ্ছিল, স্ক্যালোনি ঠিক চাইছিল না এত লং ট্রাভেল করতে, কেন আফ্রিকা থেকে ইন্ডিয়া আসা একটা লং ট্রাভেল। আর সেকেন্ডলি স্ক্যালোনি চাইছিল একদম কম্পিটিটিভ টিমের সঙ্গে খেলা, একদম টপ রেঞ্জের ফিফার যে টপ র্যাঙ্কিং টিম তাদের সঙ্গে খেলার। এটা আমাকে আর্জেন্টিনা সোর্সেস থেকে বলেছিল। তারপরে অনেক আর্টিকেল আমি দেখেছিলাম, অনেক আমাদের এখানকারও কিছু মিডিয়া এটাকে নিউজ করে বলতে চাইছিল যে আসবে। এবং আমি তো কারোর নেগেটিভ চাই না, আমি কেরালার ফুটবল ফ্যান্সরা সত্যি করে রিয়েল ফুটবল ফ্যান্স, এবং মেসি এলে, আর্জেন্টিনা এলে নিশ্চিত এটা বিশাল বড় ব্যাপার হতো। বাট টেকনিক্যাল জিনিসটা আমি জানতাম যে ইট ইজ পসিবল নয়, কারণ আমি যেহেতু আমি লিওনেল মেসিকে নিয়ে ডিল করছি, তাই আমার কানেকশনটা একটু বেটার কিছু সাংবাদিকদের থেকে। তাই আমি এটা সবসময় বলছিলাম যে টেকনিক্যালি এটা পসিবল হবে না, এবং স্ক্যালোনি নিজে চাইছে না যে এত লং দুটো কন্টিনেন্ট নিয়ে ম্যাচটা মানে প্র্যাকটিস ম্যাচ খেলার। আশা করি যেটা ওরা এখন যেটা চেষ্টা করছে সেটা হলো মার্চ মাসে যদি একটা টাইমটা পার করে আসার। কিন্তু সেখানেও আমি বলছি, আমার যা ধারণা লিওনেল মেসি নিজেকে ওয়ার্ল্ড কাপের জন্য রেডি করছে, চাপ আছে লিওনেল মেসি আবার একটা আর্জেন্টিনা টিমের সঙ্গে আবার ইন্ডিয়া আসা, এটা টাফ। বাট আমি সত্যি আমার কেরালার যে প্রমোটার, কেরালার যে
চিফ স্পোর্টস মিনিস্টার, তার জন্য আমার খারাপ লাগছে। তারা তো আপ্রাণ চেষ্টা করেছে, এটা হয়তো তাদের হাতেও নেই, টেকনিক্যাল জিনিস তো এটা হাতে নেই। কিন্তু আমাকে যখনই কোনো সাংবাদিক জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম আমি কমেন্ট করবো না, কেননা এটা তো আমার পারভিউতে নেই, এবং তারা যখন প্রচেষ্টা করছে নিশ্চিত তারা কিছু ভেবে প্রচেষ্টা করছে। কিন্তু কিছু এই যে কলকাতার মিডিয়া, বেঙ্গলের মিডিয়া যারা এটাকে চেষ্টা করছিল সেন্সেশনাল নিউজ করে, একটা পোর্টাল আমি শুনেছিলাম একটা ইন্টারভিউ করেছিল প্রমোটারদের সঙ্গে, করে এটা করে কোনো লাভ নেই। আমি তো জানি এইগুলো নিউজটা কখনো এই জিনিসটা হবে না, এইটা আমি আগে জানতাম। এবং এনিওয়েজ যেটা হয়েছে এখন আমার অনেক জায়গা থেকেই ফোন আসছে যে কেরালার নিয়ে একটু কমেন্ট করতাম। আমি কোনো নেগেটিভ কমেন্ট করবো না, কেননা অ্যাজ আ স্পোর্টস প্রমোটার, অ্যাজ আ বিজনেসম্যান, আমি অন্য কোনো বিজনেসম্যান কখনো খারাপ চাইবো না। স্পেশালি কেরালার মতো একটা স্টেট যেখানে ফুটবল হলো একটা রিলিজন, সেটা আমি চাই না। আর উইশ করি যেন মার্চ মাসে আর্জেন্টিনা টিম আসে এবং ম্যাচটা খেলে, এবং তাতে কেরালা ফ্যান্সদের একটুখানি আনন্দ হবে। যে মেসি তাহলে 13ই ডিসেম্বর ভারতবর্ষে কলকাতাতেই প্রথম পা দেবেন এবারের সফরে, তিনি আগে কোথাও কেরালায় যাচ্ছেন, অর্থাৎ বাংলার জয় এই মুহূর্তে। কেরালা হারটা আর বললাম না, আর এই মুহূর্তে হার নিয়ে বলতেও ইচ্ছে করছে না। আজকে রোকোর দিন, ভালো থাকুন, রোকো উৎসবে মত্ত থাকুন, আর এই আশাবাদে আচ্ছন্ন থাকলাম আমি, জয়জ্যোতি এবং লাখ লাখ সমর্থক, যে রোকোকে এক্ষুনি বিদায় দেওয়া যাচ্ছে না, প্রভূত ইচ্ছে থাকলেও। চললাম, শুভরাত্রি।